ওসমান হাদিকে আমি শুট করেছি। আমি এখন ভারতে আছি, ভালো আছি। তোমরা বাঙালিরা আমার কিছুই করতে পারবে না। আর শোন হালারা, তোরা যাদের কাছে বিচার চাস কোনো লাভ হবে না, এরা শেখ হাসিনার গোলাম। আওয়ামী লীগের পূর্ণাঙ্গ বিচারের বিষয়ে স্পষ্ট ধারা উল্লেখ থাকতে হবে। গণহত্যাকারী খুনি আওয়ামী লীগকে নিষিদ্ধ করার আগ পর্যন্ত বাংলাদেশের আগমার জুলাই জনতা এই শাহবাগে লাগাতার অবস্থান কর্মসূচি ঘোষণা করছে। কথায় আছে, পাপ নাকি বাপকেও ছাড়ে না। এই কথাটাই যেন আজ রক্ত মাংসে বাস্তব হয়ে উঠেছে এই ঘটনায়। ছেলের পাপের বোঝা শেষ পর্যন্ত এসে পড়েছে বাবার কাঁধে। কিন্তু তদন্ত যত গভীরে যাচ্ছে ততই স্পষ্ট হচ্ছে, এই পাপ শুধু একজনের নয়, এর শিকড় ছড়িয়েছে অনেক দূর পর্যন্ত। হাদি হত্যা চেষ্টা প্রথমে যেটা ছিল একটি বিচ্ছিন্ন অপরাধ, সময়ের সঙ্গে সঙ্গে সেটি রূপ নিয়েছে একটি ভয়ঙ্কর ঠান্ডা মাথায় সাজানো নেটওয়ার্কে। আর এই নেটওয়ার্কের প্রথম বড় ফাটল ধরল ফয়সাল করিম মাসুদের বাবার স্বীকারোক্তির পর। রিমান্ডে বাবার মুখ থেকেই বেরিয়ে আসে এমন সব তথ্য যা তদন্তকারীদেরও কিছু সময়ের জন্য স্তব্ধ করে দেয়। তিনি শুধু ঘটনার পরের অংশই নয়, হাদি হত্যা চেষ্টার আগে থেকে শুরু করে ফয়সালের শেষ কয়েক ঘন্টার প্রতিটি গতিবিধির বর্ণনা দেন, যা শুনলে মনে হয় এটি কোনো সিনেমার স্ক্রিপ্ট নয়, এটি বাস্তব। হাদিকে গুলি করার পর ফয়সাল করিম মাসুদের সময়ের প্রতিটি মিনিট ছিল পরিকল্পিত। কোথায় যাবে, কার সঙ্গে যোগাযোগ করবে, কিভাবে নিজের উপস্থিতির প্রমাণ মুছে ফেলবে, সবই যেন আগেই ঠিক করা ছিল। কিন্তু এই পরিকল্পনার সবচেয়ে দুর্বল জায়গা হয়ে দাঁড়ান একজন ফয়সালের প্রেমিকা। পুলিশি জিজ্ঞাসাবাদে প্রেমিকার মুখ থেকে বেরিয়ে আসে এমন তথ্য যা পুরো ঘটনাকে একেবারে নতুন মাত্রা দেয়। তিনি জানান, ঘটনার আগের দিনই ফয়সালের আচরণ তাকে আতঙ্কিত করে তুলেছিল। সে তখন স্বাভাবিক ছিল না, কথাবার্তায় ছিল অদ্ভুত আত্মবিশ্বাস, এমন আত্মবিশ্বাস যা বিপদের ইঙ্গিত দেয়। প্রেমিকার ভাষায় ফয়সাল সেদিন বলেছিল, এমন কিছু করব যা পুরো দেশ কাঁপাবে। এই কথাটিকে তখন তিনি হয়তো পুরোপুরি বুঝতে পারেননি, কিন্তু পরদিন যখন হাদি গুলিবিদ্ধ হন, দেশ জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে, তখনই তিনি বুঝে যান ফয়সাল কি বলতে চেয়েছিল। এই হত্যা চেষ্টা কোনো হঠাৎ রাগ, ক্ষোভ বা আবেগের ফল নয়, বরং এটি ছিল ঠান্ডা মাথায় করা একটি অপারেশন। পরিকল্পনার অংশ হিসেবেই ঘটনার পর ফয়সাল ঘটনাস্থলে নিজের মোটরসাইকেল ফেলে রেখে পালিয়ে যায় একটি প্রাইভেট কারে। তদন্তে উঠে আসে, এই গাড়ি কোনো তাৎক্ষণিক ব্যবস্থা ছিল না, গাড়িটি আগে থেকেই প্রস্তুত ছিল, চালকও প্রস্তুত ছিল, অর্থাৎ পালানোর রুট আগেই ঠিক করা ছিল। এই রহস্য আরও গভীর হয় যখন গ্রেপ্তার হন সেই প্রাইভেট কারের মালিক। জিজ্ঞাসাবাদে তিনি স্বীকার করেন, ফয়সালের অনুরোধে নির্দিষ্ট দিনে নির্দিষ্ট স্থানে গাড়িটি প্রস্তুত রাখা হয়েছিল। এখানেই প্রশ্ন ওঠে, ফয়সাল কি একা এসব করেছে, নাকি কেউ নেপথ্যে থেকে সব কিছু নিয়ন্ত্রণ করছিল? এই প্রশ্নের উত্তর খুঁজতেই তদন্তকারীরা নজর দেন ফয়সালের পরিবার ও ঘনিষ্ঠদের দিকে। বুধবার 17 ডিসেম্বর ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারকের খাস কামরায় ফৌজদারি কার্যবিধির 164 ধারায় জবানবন্দি দেন ফয়সাল করিম মাসুদের বাবা মোহাম্মদ হুমায়ুন কবির ও মা মুসা হাবিব বেগম। তাদের জবানবন্দিতে উঠে আসে, ঘটনার দিন ফয়সাল কোথায় ছিল, কিভাবে সে নিজের ব্যবহৃত মোবাইল ফোন নষ্ট করার চেষ্টা করেছে, কিভাবে পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগ করেছে। র্যাব জানায়, ফয়সাল 4 সন্তানের মধ্যে তৃতীয়। সে নিয়মিত তার বোন জেসমিন আক্তারের আগারগাঁওয়ের বাসায় যাতায়াত করত। ঘটনার রাতে সে একটি ব্যাগ নিয়ে ওই বাসায় ওঠে, পরে ওই ব্যাগটি বাসার চিপা দিয়ে ফেলে দেয়, আবার ভাগ্নে জামিলকে দিয়ে সেটি ফিরিয়ে আনে। প্রমাণ নষ্ট করার অংশ হিসেবেই সে নিজের ব্যবহৃত 2টি মোবাইল ফোনের একটি ছাদ থেকে ফেলে দেয়, অন্যটি সে তার মায়ের কাছে রেখে দেয়। এরপর বাবা মায়ের সঙ্গে দেখা করে। কিন্তু এখানেই শেষ নয়, এই ঘটনার সঙ্গে জড়িত আরও একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি গ্রেপ্তার হন, গাড়ি ভাড়া ব্যবসায়ী মুফতি নুরুজ্জামান নোমানী ওরফে উজ্জ্বল। তদন্তে জানা যায়, ফয়সালের পালানোর জন্য ব্যবহৃত গাড়িটি তিনিই সরবরাহ করেছিলেন। আদালত তাকে 3 দিনের রিমান্ডে পাঠান। শুনানিতে তদন্ত কর্মকর্তা জানান, গাড়ি সরবরাহের মাধ্যমে ফয়সালের আত্মগোপন সহজ করা হয়েছিল। বিচারক বলেন, রিমান্ড মানে শাস্তি নয়, আপনি যদি সত্যি না লুকান, তদন্তে সহযোগিতা করেন, সেটাই আপনার জন্য ভালো হবে। আদালতে দাঁড়িয়ে নুরুজ্জামান তখন নিজের অবস্থান ব্যাখ্যা করার চেষ্টা করেন।
তিনি বলেন ফয়সালের সঙ্গে তার পরিচয় হয় অনলাইনে, হোয়াটসঅ্যাপের মাধ্যমে। আগে একাধিকবার ফয়সাল তার কাছ থেকে গাড়ি ভাড়া নিয়েছে। তিনি আরও বলেন, ঘটনার দিন ফয়সাল প্রথমে সাতুরিয়া যাওয়ার কথা বলে গাড়ি নেয়, পরে আলাউদ্দিন পার্কে আসে, এরপর আবার ফোন করে গাড়ি পাঠাতে বলে। নুরুজ্জামানের দাবি অনুযায়ী এক পর্যায়ে ফয়সাল ফোন করে বলে তার স্ত্রীকে নিয়ে ঝামেলা হয়েছে, তাই গাড়িটি মৎস্য ভবনের দিকে পাঠাতে। তিনি বলেন তখন তার সব গাড়ি ট্রিপে ছিল, তাই পরিচিত একজন চালক সুমন ভাইয়ের গাড়িতে পাঠানো হয়। বিচারক তখন আবার প্রশ্ন করেন, ফয়সাল কি নিজে চালকের সঙ্গে যোগাযোগ করেছিল? নুরুজ্জামান বলেন, হ্যাঁ, আমি তাকে বলি চালকের সঙ্গে সরাসরি যোগাযোগ করতে। এই কথোপকথনের সময় আদালতে স্পষ্ট হয়ে যায় এটা শুধু একটি গাড়ি ভাড়ার বিষয় নয়, বরং ফয়সালের প্রতিটি মুভমেন্ট ছিল কারো না কারো মাধ্যমে নিয়ন্ত্রিত। এরপর বিচারক আবার বলেন, আপনি যা জানেন সব বলুন, রিমান্ড মানে অত্যাচার নয়, সত্য বের করার সুযোগ। শেষ পর্যন্ত আদালত নুরুজ্জামান নোমানির 3 দিনের রিমান্ড মঞ্জুর করেন। এদিকে তদন্তে উঠে আসে ফয়সালের পারিবারিক সংযোগও। র্যাব জানায় ফয়সাল 4 সন্তানের মধ্যে তৃতীয়। সে নিয়মিত তার বোন জেসমিন আক্তারের আগারগাঁওয়ের বাসায় যাতায়াত করত। ঘটনার রাতে সে একটি কালো ব্যাগ নিয়ে ওই বাসায় ওঠে, পরে ব্যাগটি বাসার চিপা দিয়ে ফেলে দেয়, আবার ভাগ্নে জামেলকে দিয়ে সেটি ফিরিয়ে আনে। প্রমাণ নষ্ট করতে সে নিজের ব্যবহৃত 2টি মোবাইল ফোনের একটি ছাদ থেকে ফেলে দেয়, অন্যটি রেখে দেয় মায়ের কাছে। এরপর সে বাবা মায়ের সঙ্গে দেখা করে। এই সব তথ্য মিলিয়ে তদন্তকারীরা বলছেন এটি কোনো একক অপরাধ নয়, এটি একটি সুসংগঠিত অপরাধ কাঠামো। মা, বাবা, প্রেমিকা, ড্রাইভার, গাড়ির মালিক সবাই কোনো না কোনোভাবে এই গল্পের অংশ। তদন্ত এখনও শেষ হয়নি, বরং এখনই শুরু হয়েছে সেই অধ্যায় যেখানে বেরিয়ে আসতে পারে আরও ভয়ঙ্কর নাম, আরও বড় পরিকল্পনা। কারণ এই গল্প এখনও অসম্পূর্ণ, আর যা বাকি আছে তা পুরো দেশকে আবারও কাঁপাতে পারে। নুরুজ্জামান আদালতে দাবি করেন হোয়াটসঅ্যাপের মাধ্যমে ফয়সালের সঙ্গে তার পরিচয়। আগেও সে তার কাছ থেকে গাড়ি ভাড়া নিয়েছে, কিন্তু তদন্তকারীরা বলছেন এটি কেবল ব্যবসায়িক সম্পর্ক ছিল না। সেটাই এখন বড় প্রশ্ন। মা, বাবা, প্রেমিকা, প্রাইভেট কারের মালিক এবং গাড়ি ব্যবসায়ী, এই সব সূত্র মিলিয়ে তদন্তকারীরা এখন একটি পূর্ণ চিত্র দাঁড় করানোর চেষ্টা করছেন। আইন শৃঙ্খলা বাহিনীর ভাষ্য অনুযায়ী এই ঘটনা শুধু একজন শুটারের গল্প নয়, এটি একটি পরিকল্পিত অপরাধ চক্রের প্রতিচ্ছবি। তদন্ত এখনও চলমান, আর সামনে এমন সব তথ্য আসতে পারে যা এই পুরো ঘটনাকে নতুন করে কাঁপিয়ে দেবে। কারণ এই গল্প এখনও শেষ হয়নি, এটা কেবল শুরু। লাখো জনতার হৃদয়ের স্পন্দন, গণহত্যাকারী খুনি আওয়ামী লীগকে নিষিদ্ধ করার আগ পর্যন্ত বাংলাদেশের আপমর জুলাই জনতা এই শাহবাগে লাগাতার অবস্থান কর্মসূচি ঘোষণা করছে এবং জুলাই যোদ্ধাদেরকে নিরাপদে রাখতে এই কসাই খুনি লীগের কমিটিতে থাকা প্রত্যেককে অতি সত্বর গ্রেফতার। আসসালামু আলাইকুম সম্মানিত দেশবাসী, আমরা আমাদের আসলে প্রাণপ্রিয় জুলাই অভ্যুত্থানের পরবর্তীতে বলিষ্ঠ কণ্ঠস্বর শরীফ ওসমান হাদী ভাইকে মহান আল্লাহ শহীদ হিসেবে কবুল করেছেন। এবং সিঙ্গাপুর জেনারেল হসপিটাল থেকে আমরা জানতে পেরেছি যে হাদী ভাই আমাদের সবাইকে ছেড়ে পরবারে চলে গিয়েছেন এবং আল্লাহ তাকে শহীদ হিসেবে কবুল করুক।